বাংলাদেশের সমস্ত বন্ধুরা সিদ্ধান্ত নিচ্ছে বাংলাদেশ অবৈধ সরকার ফিরবে। বেস্ট অফ লাক প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, গড ব্লেস ইউ এন্ড টেক কেয়ার। এই পুরো ওয়ার্ল্ডে 100 বছরও হাসিনার মতো একটা নেতা জন্ম হয় না। অন্ধকারে ভয় পেও না, আলো আছে আড়ালে। অন্ধকার কেটে যাবে, তুমি উঠে দাঁড়ালে। এখন বলি সাহেব বলতে তুমি ফাইনালি বাদ দাও, তুমি যেগুলো এভাবে করতেছো 2024 সাল থেকে আছে, এটা এবার 2025 সাল আছে। এখন তুমি যদি বাংলাদেশের সম্পর্ক ঠিকঠাক না করো, এই যে একটা ভদ্রলোক বসে আছেন, এই ভদ্রলোক ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, এরা হাই হ্যালো বলো না, থ্যাংক ইউ বলো না, কিছু বলো না, গোসা করে পাশা ঘুরে বসে দিছো। দেশে কি হচ্ছে আপনি দেখতেছেন? ছাত্ররা আপনার দেশের ছাত্ররা রক্ত দিতেছে, গুলি খাচ্ছে। ছাত্ররা যদি কখনো নির্বাচনে যায়, আমরা এই নির্বাচনকে বয়কট করব। দেশে 12 কোটি জনসংখ্যা আন্দোলন সংগ্রাম করবে। আমরা আমাদের হক আদায়ের জন্য আমরা রাজপথে আসবো। আওয়ামী লীগ বাদ দেবে, বিএনপি সাপ আছে, জামাতের এ আছে, আনিক সঙ্গীতে যারা কথা বলতেছে এরা ছাত্র নেই, এরা এই দেশের সুস্থ মস্তিষ্কের একটা নাগরিক নেই। গরিবের অধিকার গরিবকে ফেরত দিতে হবে। এখন যৌথ বাহিনীর হাতে আটক হবার পর রাতের বেলা আটক হয়েছিলেন, সকালে মৃত্যুবরণ করেছেন আমাদের কুমিল্লার একজন ভাই, ওনার নাম হচ্ছে তৌহিদ ভাই। 3 দিনের 47টি বৈঠক করলেন তিনি, কিন্তু তারপরেও বাংলাদেশের থেকে বুক ফিরিয়ে নিল কোন দেশ? ফের বিরাট ধাক্কা খেল বাংলাদেশ। অবৈধ উপদেষ্টা প্রেস সচিব সে বলতেছে যে আওয়ামী লীগকে কোনো কর্মসূচি করতে দেওয়া হবে না যতক্ষণ পর্যন্ত কিনা ক্ষমা না চাইবে। হাসিনাকে ফেরতের আশ্বাস ভারতের, সঙ্গীদের খুঁজতে এবার মাথা টেনে কান আনা হচ্ছে। বেশিরভাগ নেতাই এলাকা ছেড়ে পালিয়ে গেছেন, কেউ ঢাকায়, কেউ বা বিদেশে। বাকিদের কেউ কারাগারে, আর কেউ এলাকায় আছেন স্থানীয়দের ভাষায় টাকা পয়সা খরচ করে বিভিন্ন জনকে ম্যানেজ করার মাধ্যমে। তাদের গোপালগঞ্জ সদর হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। আপনার এখানে যারা আহত হয়েছে, আমরা যদি তাদের একটু পরিচয় দেখি। অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ার বিভাগের 17-18 শিক্ষাবর্ষের শিক্ষার্থী সেলিম রাজা। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি সংবাদে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষাপট চলছে তারই আলোকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যার কিছুর অংশ বিশেষ আপনারা ভিডিও শুরুতে দেখেছেন। প্রিয় দর্শক, ভিডিও শুরুটা দেখে কিন্তু বুঝতে পেরেছেন আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন একটুও না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রিয় দর্শক, আমি আর এই বিষয় নিয়ে বেশি কথা বলবো না, চলে যাব কাঙ্ক্ষিত ভিডিওতে। তার আগে বলবো, যারা এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন প্রত্যেক মুহূর্তের আপডেট পাওয়ার জন্য। প্রিয় দর্শক, চলুন তাহলে আমরা ভিডিওটিতে একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। হাসিনাকে ফেরতের আশ্বাস ভারতের, সঙ্গীদের খুঁজতে এবার মাথা টেনে কান আনা হচ্ছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি আল্লাহ পাকের রহমতে ভালো আছেন। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে আমি এস.জি. রতন স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে। কি খবর রে বাবা, হাসিনাকে এবার বোধ হয় সত্যি সত্যি ফেরত দিচ্ছে ভারত। সত্যি হোক আর মিথ্যে, কথা তো উঠেছে ভারতের অঙ্গন থেকে। এটা আমাদের জন্য আশা জাগানিয়া ব্যাপার। আমরা খুনি হাসিনার বিচার দেখব এই বাংলাদেশের মাটিতে। তবে হাসিনার হেভিওয়েট সঙ্গীরা কিন্তু বিদেশ বিভূঁইয়ে ভালোই আছেন, নিরাপদে আছেন। এটাও ঠিক, আমরা সবসময় জানি কান টানলে মাথা আসে। এবার আগে মাথা টেনে এনে, মানে হাসিনাকে এনে তারপর কান আনা হবে, অর্থাৎ সাঙ্গপাঙ্গদের ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে। বাংলাদেশের দেয়া প্রত্যর্পণের চিঠির ইতিবাচক জবাব দিয়ে ন্যায় বিচারের স্বার্থে ভারত শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাবে বলে আশাবাদ প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যান। 27 জানুয়ারি ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। শেখ হাসিনাকে ফেরাতে দেয়া চিঠির উত্তরে ভারতের মৌনতার বিষয়ে করা প্রশ্নের জবাবে টবি ক্যাডম্যান বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় যথাযথভাবে ভারতকে প্রত্যর্পণের জন্য আহ্বান জানিয়েছে। তবে এটা ভারতের ব্যাপার যে তারা ন্যায় বিচারের পক্ষে দাঁড়াবে নাকি তাকে, অর্থাৎ হাসিনাকে বিচার থেকে রেহাই দেওয়ার পক্ষে অবস্থান করবে। আমি আশা করি ভবিষ্যতে তারা ন্যায় বিচারের পক্ষেই অবস্থান নেবে। তিনি বলেন, চিঠির জবাবে ভারতকে ইতিবাচক পদক্ষেপ নিতে বাংলাদেশ সরকার জোর করতে পারে না ঠিকই, কিন্তু আমরা আশা করতেই পারি যে তাকে এদেশে আনা হবে এবং বিচারের মুখোমুখি করা হবে। এখানে বলে রাখা ভালো যে ন্যায় বিচারের স্বার্থে বিদ্যমান আইন অনুযায়ী তিনি আত্মপক্ষ সমর্থনের সব সুযোগ পাবেন। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি এখানে একজন পেশাদার হিসেবে কাজ করতে এসেছি এবং তাই করব। অতীতের কোনো ঘটনা, কারো কার্যকলাপ কিংবা আগে আমার কাজের পরিধি কী ছিল তা একে প্রভাবিত করবে না। সবার জেনে রাখা ভালো, যেহেতু এই মামলাগুলো জটিল এবং এর কার্যবিধি সময় সাপেক্ষ, সুতরাং এই বিধিগুলো সঠিকভাবে সম্পন্ন করতে তাড়াহুড়া করার কোনো সুযোগ নেই। ব্রিটিশ আইনজীবী লন্ডন ভিত্তিক ল ফার্ম গুয়ের্নিকা 37 গ্রুপের সহপ্রতিষ্ঠাতা ও গুয়ের্নিকা 37 চেম্বার্স এর যুগ্ম প্রধান টবি ক্যাডম্যানকে 20 নভেম্বর বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক নিয়োগ দেওয়া হয়। এক সূত্র থেকে জানা গেছে, ভারতের অভ্যন্তরে হাসিনার প্রত্যর্পণ বিষয়ে নানা আলোচনা চলছে। ভারতের সাধারণ জনগণের বিশাল এক অংশ জানাচ্ছেন তারা বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চান। কোনোভাবেই সম্পর্ক নষ্ট করে তারা তাদের ব্যবসায়িক ও দ্বিপাক্ষিক সকল রকমের সম্পর্কের অবনতি মেনে নিতে চান না। তাই তারা জোর দিয়ে বলেন, পতিত হাসিনাকে যেন ভারতীয় প্রশাসন বাংলাদেশে ফিরিয়ে দেয়।
এটাই তাদের চূড়ান্ত চাওয়া। এখন ভারতের অভ্যন্তরে এ নিয়ে ক্ষোভ বিক্ষোভ শুরু হলে, সেখানকার সরকার চাপে পড়লে অবশ্যই হাসিনার ব্যাপারে চলমান সিদ্ধান্ত পরিবর্তন করতে বাধ্য হবে। হাসিনার পলায়নের পরপরই তার মন্ত্রী, এমপি ও সাঙ্গপাঙ্গরাও এরই মধ্যে বিশ্বের বিভিন্ন জায়গায় পালিয়ে রয়েছেন। দেশে অনেকে আত্মগোপনে আছেন, মামলা হচ্ছে, ধরাও পড়ছে কিছু। তবে যারা দেশের বাইরে আছেন তাদেরকেও ধরার জন্য আন্তর্জাতিকভাবে চেষ্টা অব্যাহত আছে সরকারের পক্ষ থেকে। বিদেশ বিভূঁইয়ে লুকিয়ে থাকা নেতারা ছাড়াও হাসিনার স্বজনদের মধ্যে কে কোথায় লুকিয়ে আছেন তা নিয়ে নতুন করে আরও কিছু তথ্য উঠে এসেছে গণমাধ্যমে। আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মী, সাবেক এমপি মন্ত্রীদের প্রায় সবাই হামলা মামলায় জর্জরিত হলেও নিরাপদ আশ্রয়ে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট স্বজনরা। এরা গত 15.5 বছরে সরকারের মন্ত্রী, এমপি, মেয়র হওয়া ছাড়াও আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য সহ সহযোগী ভ্রাতৃপ্রতিম সংগঠনের গুরুত্বপূর্ণ পদ দখল করেছিলেন। এর মধ্যে মন্ত্রী ও সমপদ মর্যাদায় ছিলেন 4 জন, এমপি হয়েছেন অন্তত 10 জন, 2 সিটিতে মেয়র হয়েছেন 3 জন, সহযোগী সংগঠনের প্রধান হয়েছেন 1 জন। বৈধ ও অবৈধভাবে সর্বোচ্চ সুবিধায় ছিলেন তারা, অথচ পদ পরিবর্তনের সঙ্গে সঙ্গে তারা সবাই আগেই নিরাপদ আশ্রয়ে চলে গেছেন। একমাত্র শেখ পরিবারের সদস্য আবুল হাসানাত আবদুল্লাহর ছেলে মঈনুদ্দিন আবদুল্লাহ খোকা গ্রেপ্তার হয়েছেন। বাকিদের অবস্থান কেউ নিশ্চিত করতে পারছেন না। 5 আগস্টের পর গ্রেপ্তারের চিত্রগুলো বিশ্লেষণ করে এমন তথ্য পাওয়া গেছে। এর আগে শেখ হাসিনা তার পরিবারের সদস্যদের তালিকা দিয়েছিলেন। তার বোন ও তাদের ছেলে মেয়ে ছাড়া কোনো আত্মীয় নেই বলে দাবি করেছিলেন। পরিবারের সদস্য ছাড়াও তার নিকট আত্মীয় রয়েছেন যারা দীর্ঘদিন ক্ষমতার দাপট দেখিয়ে চলেছেন, শাসন ও শোষণ করেছেন, নিয়ন্ত্রণ করেছেন রাষ্ট্র ক্ষমতার সবকিছু। 11 জাতীয় সংসদ নির্বাচনের পর মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, আমার কিছু আত্মীয় স্বজন ঝড়ের পূর্বাভাস আগাম পেয়ে যান, তখন তারা দেশ ছাড়েন, আবার সুসময় হলেই দেশে ফিরে এসে হাজির হন। ওই বৈঠকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটির আহ্বায়ক অর্থাৎ মন্ত্রীর পদমর্যাদার দায়িত্ব পাওয়া আবুল হাসনাত আবদুল্লাহ শেখ হাসিনার ডান পাশে বসেছিলেন। প্রধানমন্ত্রীর বক্তব্যকালে আবদুল্লাহকে চোখ মুখে অসহায়ত্ব প্রকাশ করতে দেখা যায় বলে জানিয়েছিলেন আওয়ামী লীগের সাবেক নেতা ও সাবেক এক মন্ত্রী। শেখ হাসিনার ফুফাতো ভাই শেখ ফজলুল করিম সেলিম আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য। তার 2 ছেলে শেখ ফজলে ফাহিম ও শেখ ফজলে নাইম। শেখ পরিবারের প্রভাব খাটিয়ে শেখ ফজলে ফাহিম বাংলাদেশের ব্যবসায়ীদের প্রধান সংগঠন FBCCI এর সভাপতি হয়েছিলেন। 5 আগস্টের পর থেকে শেখ সেলিমের পরিবার আত্মগোপনে আছে। ধারণা করা হচ্ছে সরকার পতনের আগেই তারা দেশ ছাড়েন। শেখ সেলিমের ভাই শেখ ফজলুল হক মনির 2 সন্তান শেখ ফজলে শামস পরশ ও শেখ ফজলে নূর তাপস। শেখ পরশও দেশ ছেড়েছেন বলে জানা যায়, এখন বিদেশে নিরাপদ জীবন যাপন করছেন। শেখ সেলিমের ছোট ভাই শেখ ফজলুর রহমান মারুফ ক্যাসিনো বিতর্কের সময় আলোচনায় এসেছিলেন। তিনি বর্তমানে সিঙ্গাপুরে আছেন বলে ধারণা করা হচ্ছে। তার ভগ্নিপতি যুবলীগের সাবেক চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীও আত্মগোপনে আছেন। শেখ হাসিনার ফুফাতো ভাই আবুল হাসনাত আবদুল্লাহ বরিশাল 1 আসনের এমপি ছিলেন। তার ছেলে সাদিক আবদুল্লাহ ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র। আওয়ামী লীগের ক্ষমতার সময় এই পরিবার ছিল বরিশাল অঞ্চলের হর্তাকর্তা। 5 আগস্টের পরে হাসনাত আবদুল্লাহ ও ছোট ছেলে সুকান্ত আবদুল্লাহ দেশ ছেড়ে ভারতে চলে যান। তবে সাদিক আবদুল্লাহ কোথায় আছেন তা নিশ্চিত হওয়া যায়নি। তার ছোট ভাই আবুল খায়ের আবদুল্লাহ বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র। তিনি কোথায় আছেন জানা যাচ্ছে না। জানা গেছে হাসনাত আবদুল্লাহ ভারতে আছেন তার মেয়ে আঞ্জুমানারা কান্তা আবদুল্লাহর কাছে। কান্তা একজন ভারতীয় নাগরিককে বিয়ে করে সেখানেই বসবাস করেন। শেখ হাসিনার ফুফাতো বোন শেখ ফাতেমা বেগমের এক ছেলে নুরি আলম চৌধুরী লিটন চৌধুরী 11 ও দ্বাদশ জাতীয় সংসদের চিফ হুইপ ছিলেন। আরেক ছেলে মুজিবুর রহমান চৌধুরী নিক্সন চৌধুরী ফরিদপুর 4 আসন থেকে টানা 3 বারের স্বতন্ত্র এমপি ছিলেন। 5 আগস্টের পর থেকে এই 2 ভাইও আত্মগোপনে। শেখ হেলালের ভাই খুলনা 2 আসনের সাবেক এমপি শেখ সালাউদ্দিন জুয়েলকে সরকার পতনের পর টুঙ্গিপাড়ায় দেখা গেছে। তবে সর্বশেষ তার অবস্থান নিয়েও রয়েছে ধোঁয়াশা। তিনি কি দেশে আছেন না বিদেশে গেছেন? আমি সরকারের অন্যতম সুবিধাভোগীদের একজন ঢাকা ওয়াসার সাবেক বিতর্কিত এমডি তাকসিম এ খান। তিনি শেখ হাসিনার ফুফা ইলিয়াস চৌধুরীর ভগ্নিপতি। সেদিক থেকে তিনি শেখ হাসিনার ফুফা হন। তিনি 5 আগস্টের পর যুক্তরাষ্ট্রে চলে গেছেন বলে আলোচনা আছে। শেখ পরিবারের আরেক প্রভাবশালী সদস্য বঙ্গবন্ধুর চাচাতো ভাই শেখ কবির হোসেন বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি ও বাংলাদেশ বীমা সমিতির সভাপতি ছিলেন। বর্তমানে তিনি কোথায় আছেন তা কেউই বলতে পারছেন না। আরেক চাচাতো ভাই শেখ হাফিজুর রহমান বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের সদস্য সচিব। 5 আগস্টের পর তাদের কোথাও দেখা যায়নি। এছাড়া শেখ রেহানার দেবর মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিক গত 4 মেয়াদে আওয়ামী লীগের অন্যতম ক্ষমতার বলয় গড়ে উঠেছিল তাকে কেন্দ্র করে। তিনি সামরিক বেসামরিক প্রশাসন ব্যবহার করে দলের মধ্যে প্রভাব বিস্তার করার পাশাপাশি ব্যবসায়িক সুযোগ সুবিধা গ্রহণ করেছেন বলে অভিযোগ আছে। 5 আগস্টের পর থেকে তারিক আহমেদ আত্মগোপনে রয়েছেন। তবে যে যেখানেই লুকিয়ে থাকুক কান টেনে বের করে আনা হবে, বিচারের মুখোমুখি করা হবেই। হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব সাজিদুর রহমান বলেছেন, ক্ষমতা পাকাপোক্ত করতে ওলামায়ে কেরামকে আওয়ামী লীগ ব্যবহার করেছিল। হাসিনা কুফরি মতবাদে বিশ্বাসী। শেখ হাসিনার ফাঁসি না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সঙ্গে কোনো আপোষ হবে না। জুলাই বিপ্লবে আমাদের মাসুম বাচ্চাদের রক্তের বিনিময়ে এই স্বাধীনতা পেয়েছি। এই স্বাধীনতায় হেফাজতের অনেক নেতাকর্মী জীবন দিয়েছে।
এখন নতুন করে দেশ নিয়ে আবারও চক্রান্ত চলছে। ভারতের এজেন্টরা চক্রান্ত করছে, তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে। গেল সোমবার 27 জানুয়ারি হেফাজতে ইসলাম বাংলাদেশ কুমিল্লা জেলা ও মহানগর আয়োজিত প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দর্শক, আজকের মতো শেষ করছি এখানেই। ধন্যবাদ। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখলো গর্বিত সাথে। আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। তো নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিকেন্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ এসেছে। সেই হিসেবে তোমার টেলিভিশনে তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press এক ফোঁটা হলুদও নেই। অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন দিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে আমির মোমিনের মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। changetv.press এক ফোঁটা হলুদও নেই। চেঞ্জ টিভি, তো আমি তাদেরকে আমার অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি, কারণ তারা যে ভূমিকা রেখেছে এই সময়, একটা কঠিন সময় ছিল, সেটা যেমন ভূমিকা রেখেছে, এমনকি 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশেও তারা তাদের সেই তীক্ষ্ণ একটা সমালোচনামূলক এবং যেটাকে আমি গঠনমূলক বলবো সেরকম একটা ভূমিকা রাখছেন। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে এই ভূমিকা আমাদের দরকার, আমরা চাই এটা থাকুক এবং আরো যেন সমৃদ্ধ হয়। নতুন বাংলাদেশ নির্মাণে আমরা চাই যে চেঞ্জ টিভি যে সমালোচনাগুলো করছে বা যেগুলো আমরা তুলে ধরছেন, সেটা এমন করে করবেন যেন আমরা সেখান থেকে শিখতে পারি এবং সবাই মিলে যেন আমরা নতুন বাংলাদেশকে সত্যিকার অর্থে বৈষম্য বিহীন একটা সমাজ গড়ে তুলতে পারি, সেটা আপনারা সহজ চেষ্টা করুন। বেস্ট অফ লাক প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, গড ব্লেস ইউ এন্ড টেক কেয়ার। এই পুরো ওয়ার্ল্ডে 100 বছরও হাসিনার মতো একটা নেতা জন্ম হয় না। অন্ধকারে ভয় পেও না, আলো আছে আড়ালে। অন্ধকার কেটে যাবে, তুমি উঠে দাঁড়ালে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। 2008 সালের নির্বাচনে আওয়ামী লীগ আকাশ চুম্বি জনপ্রিয়তা নিয়ে সরকার গঠন করছে। ওই সময় কিন্তু আওয়ামী লীগের ওই এলিয়ন বা জিনহরিরা ভোট দেয় না, জনগণে ভোট দিছে। আওয়ামী লীগ হচ্ছে আবেগ আর ভালোবাসার আরেক নাম। রিয়েলি আই লাভ ইউ বাংলাদেশ আওয়ামী লীগ ভেরি মাচ। বেস্ট অফ লাক প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, গড ব্লেস ইউ and take care. Most of the people of our country like this Prime Minister Sheikh Hasina because she is a real leader of Bangladesh and she is very talented and honesty. I am a really rich couple, but I like this Prime Minister Sheikh Hasina and my favorite political party of Bangladesh Awami League. যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, যদি তুমি রুখে দাঁড়াও তবে তুমি বাংলাদেশ। আপনার এই যে বর্তমানে অন্যান্য অনেক সংগঠনই আছে আওয়ামী লীগ নিয়ে টোল করে, মানে আওয়ামী লীগ কোনো রাজনীতি দাঁড়ানোর মতো কোনো অবস্থা তৈরি হইব না বা আওয়ামী লীগের দল হই না। আমি হ্যাঁ করে কইতাম চাই, আপনারা সময়ের ব্যবধানে হয়তো সামনের লাইনে আছেন বা কথা কওয়ার মতো একটা ব্রাঞ্চ আছে আপনাকে, এমন একটা সময় থাকবো আপনার এই খুঁজা পাওয়া যাবে না। ঠিকই আওয়ামী লীগ এই দেশে রাজত্ব করবো, আওয়ামী লীগ এই দেশে লিড দিব। 2008 সালের নির্বাচনে আওয়ামী লীগ আকাশ চুম্বি জনপ্রিয়তা নিয়ে সরকার গঠন করছে। ওই সময় কিন্তু আওয়ামী লীগের ওই এলিয়ন বা জিনহরিরা ভোট দেয় না, জনগণে ভোট দিছে। এখন সামনে নির্বাচন, আপনারা কেউ এরকম আসন পায়া দেখান তো যে আপনার কেমন জনপ্রিয়তা আছে। আপনারা 5 বছর কেউ দেশ চালান, তারপরে দেখবেন আবার আওয়ামী লীগ কত আসন পায়, কত সংখ্যা করে সেটা পায় আওয়ামী লীগ আবার ক্ষমতা নেয়। আপনারা এখন মানে সময় খারাপ দেখে যা বলেন, আমরা আছি বিপদে, আমরা আপনার কথা শোনার লাগে। তবে আমি মনে করি এই যে অবহেলা করেন, এইটা সামনে দেখবেন, এই ফেব্রুয়ারি মার্চের মধ্যে দেখবেন আওয়ামী লীগ কি জিনিস। আওয়ামী লীগ পূর্ণাঙ্গ একটা কপি, পূর্ণাঙ্গ একটা রূপ অবশ্যই দেখবেন। আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে। অন্ধকার কেটে যাবে, তুমি উঠে দাঁড়ালে। বাংলাদেশ আওয়ামী লীগ সবসময় রাজপথের দল, সবসময় রাজপথের প্রতিষ্ঠিত দল এবং রাজপথে এই আওয়ামী লীগের জন্ম। আমি মনে করি কেউ যদি আওয়ামী লীগের খেলা শিখিতে আসে তাইলে এটা একদম আত্মঘাতী, কারণ আওয়ামী লীগ কিন্তু ওইভাবেই গড়ে ওঠে একটা দল। যারা আওয়ামী লীগের এই দুর্বলতা নিয়ে বা আওয়ামী লীগের এই খারাপ পরিস্থিতিটা টোল করেন, বাংলাদেশ আওয়ামী লীগ এই দেশ রাজত্ব করবো 1 সত্য 2 সত্য 3 সত্য। আওয়ামী লীগ ইজ দ্য বেস্ট।
দেশ চালাইতে অন্যরকম একটা যোগ্যতা আর একটা দম লাগে, ওইটা শেখ হাসিনার আছে। এই জন্যই আমরা বলি যে হাসিনা মেড ইন জাপান। এই পুরা ওয়ার্ল্ডে 100 বছরও হাসিনার মতো একটা নেতা জন্ম হয় না। আমাকে ভাগ্য ভালো যে এরকম একটা নেতা পাইছি। এখন মানুষ বর্তমানে শেখ হাসিনার অভাবটা খুব বোঝে। আমি মনে করি মানুষ খুব টের পাইব যে আসলে শেখ হাসিনা কি জিনিস আছিল। সবার দ্বারা কিন্তু আর দেশ চালানো সম্ভব হয় না। আমরা এরকম একটা রত্ন ফালায়া একটা গবাদু পশুরে আমরা বসাইছি রাষ্ট্র ক্ষমতায়। সবসময় একটা কথা মনে রাখবেন, লেজ গাড়া গরু দিয়ে কোনোদিনও কোরবানি হয় না, মূলা ফাঁকলে গাজর হয় না, করলা গাছে আঙ্কুর ধরে না। এরকম একটা মেরুদণ্ডহীন একটা পঙ্গু সরকার দিয়ে কোনোদিন একটা রাষ্ট্র চলতে পারে না। আমরা বাঙালিরা খুব বেশি আবেগে ভর্তি। আমরা বর্তমানে দেখা গেছে যে যারা বলেন যে শেখ হাসিনা অপরাধী, আপনারা যারা বলেন যে পুলিশ পুরায় না মারলে বা মেট্রোলে আগুন না দিলে শেখ হাসিনা যাইতো না, তারা অপরাধী না? শেখ হাসিনা মনে করছে শেখ হাসিনা থাকলে আরো বেশি ক্ষতি হইব, আরো দেশে বেশি মানুষ মরবো, এই জন্য গেছে। এই জন্য কি শেখ হাসিনা অপরাধী? আপনারা বিচার করেন। আর পুলিশে ছাত্র হত্যা করছে, এটা অবশ্যই বিচার হইব বা ফাঁসি হইব। কিন্তু যারা পুলিশ হত্যা করছে তাও কি বিচার হইব না? পুলিশ কি এই দেশের মানুষ না? পুলিশ কি যা যাবর না বিহারি? আপনারা যে সমস্ত কথা বলেন, আমার মনে হয় পুলিশ বললে ইন্টারভিউ করা যাবে না। মানে এটা কেমন হাদিস আমি তো ভাই বুঝি না। মাঝে মাঝে আপনাদের রাজনীতি নিয়ে খুব একটা ভাবি। আমার মনে হয় ওই মহাশূন্যের গ্লাক্সি তো এত বড় ঝামেলা নাই যতটা ঝামেলা বাংলাদেশের রাজনীতিতে আছে। এই দেশের মানুষ খুবই আবেগী। ওই লস অ্যাঞ্জেলেসে আগুন লাগছে, মানুষকে আল্লাহর গজব পড়ছে, আর সৌদি আরবে বন্যা হয়েছে, মানুষকে আল্লাহর এটা পরীক্ষা। আমি বুঝি না ভাই আপনারা কোন আবেগ নিয়ে বসবাস করেন। পুলিশও এই দেশের জনগণ, ছাত্ররা এই দেশের জনগণ। একটা মার্ডারে ফাঁসিও আর একটা মার্ডারে ইন্ডালিলেও ফরজ যাবে না, এটা তো সবচেয়ে বড় বৈষম্য। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। লাগাতার বৈঠক করতে ব্যস্ত ডক্টর মোহাম্মদ ইউনূস। 3 দিনের 47টি বৈঠক করলেন তিনি, কিন্তু তারপরেও বাংলাদেশের থেকে মুখ ফিরিয়ে নিল কোন দেশ? ফের বিরাট ধাক্কা খেল বাংলাদেশ। জানেন এবার কাদের পাশে পাচ্ছে না বাংলাদেশ? কেন বাংলাদেশের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে একের পর এক দেশ? বাংলাদেশের অর্থনৈতিক ও কূটনৈতিক অবস্থান সম্প্রতি বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে। আন্তর্জাতিক সাহায্য এবং উন্নয়ন সহযোগিতায় যেসব দেশের উপর দীর্ঘদিন নির্ভর করেছিল বাংলাদেশ, তাদের একের পর এক পিছু হটার সিদ্ধান্ত এখন উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস সহায়তা ও বিনিয়োগের আশ্বাস পাওয়ার জন্য সুইজারল্যান্ড সফর করেন, যেখানে 3 দিনের 47টি গুরুত্বপূর্ণ বৈঠক করেন তিনি। এই বৈঠকগুলোর পরেও সুইস সরকার বাংলাদেশে তাদের উন্নয়ন সহায়তা কমানোর সিদ্ধান্ত নিল। একই সঙ্গে যুক্তরাষ্ট্র USAID এর আওতায় বাংলাদেশকে দেওয়া অনুদান বন্ধ করার ঘোষণা দিয়েছে। এই পরিস্থিতি বাংলাদেশের জন্য একটা বিরাট ধাক্কা। দেশের অর্থনৈতিক উন্নয়ন ও আন্তর্জাতিক সহযোগিতার দিক থেকে এটি গুরুত্বপূর্ণ এক মোড় বলে মনে করছেন বিশ্লেষকরা। তাহলে প্রশ্ন উঠছে, কেন হঠাৎ করে বাংলাদেশকে এই সংকটের মুখে পড়তে হচ্ছে, আর কারা বাংলাদেশের পাশে থাকছে না? এই পরিবর্তিত বৈশ্বিক সমীকরণ রাজনৈতিক প্রভাব ও অর্থনৈতিক কৌশলকে বিশ্লেষণ করাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। বাংলাদেশ কি কূটনৈতিকভাবে নতুন কৌশল নিতে পারবে, নাকি এই সিদ্ধান্তগুলির পিছনে গভীর রাজনৈতিক এবং অর্থনৈতিক স্বার্থ লুকিয়ে রয়েছে? এসব প্রশ্নের উত্তর খুঁজতে হবে এখনই। সুইস সরকারের এই সিদ্ধান্ত এমন এক সময় এলো যখন নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস সেখানকার সরকারি ও বেসরকারি বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে বাংলাদেশের উন্নয়ন সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন। 3 দিনের 47টি বৈঠক শেষে ইউনূস আশাবাদী বার্তা দিলেও সুইস সরকারের এই পদক্ষেপ সেই আশায় জল ঢেলে দিল। এই সিদ্ধান্তের কারণ হিসেবে সুইস সরকার দাবি করেছে যে তাদের সংসদ আন্তর্জাতিক সহায়তার বাজেট কমিয়েছে। কিন্তু প্রশ্ন হলো, কেন হঠাৎ করে এই 3টি দেশকে তালিকাভুক্ত করা হলো? কেন সুইস সরকার এমন এক সময় এই সিদ্ধান্ত নিল যখন বাংলাদেশ বৈশ্বিক আর্থিক সংকট, রপ্তানি বাজারের চাপ এবং আন্তর্জাতিক সম্পর্কের টানাপোড়েনের মধ্যে দিয়ে যাচ্ছে? বিশ্বের বহু উন্নয়নশীল দেশেই সুইস সহায়তা পৌঁছেছে, তবে বাংলাদেশ বরাবরই একটি উল্লেখযোগ্য অংশ পেয়ে এসেছে। স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে ওঠার পর বাংলাদেশ আন্তর্জাতিক বাজারে ঋণ সুবিধা কম পেতে শুরু করেছে, যা এমনিতেই অর্থনৈতিক চাপ বাড়িয়েছে। এরই মধ্যে সুইস এবং মার্কিন সহায়তা কমার ঘোষণা নতুন করে প্রশ্ন তুলছে। আন্তর্জাতিক মহলে বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থান কি সংকটে পড়তে চলেছে? আরেকটি বিষয় লক্ষণীয়, সুইস সরকার যে 3টি দেশের সাহায্য বন্ধ করার ঘোষণা দিয়েছে তার মধ্যে বাংলাদেশের সবচেয়ে বড় অর্থনীতি এবং তুলনামূলকভাবে উন্নয়নের পথে এগিয়ে থাকা দেশ। তাহলে সুইস সহায়তা বন্ধের সিদ্ধান্ত শুধুই বাজেট কাটছাট, নাকি ভিন্ন কোনো কূটনৈতিক ও অর্থনৈতিক হিসেব? বর্তমানে আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলো উন্নয়ন প্রকল্পে অর্থায়নের ক্ষেত্রে রাজনৈতিক বাস্তব
বাস্তবতা ও কূটনৈতিক স্বার্থকে বিবেচনায় রাখছে, যা আগের চেয়ে অনেক বেশি স্পষ্ট হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত রাজনৈতিক প্রভাবের কারণে এসেছে বলে বিশ্লেষকরা মনে করছেন। তবে এটাও স্পষ্ট যে বৈশ্বিক রাজনীতি ক্রমেই পরিবর্তিত হচ্ছে এবং উন্নয়নশীল দেশগুলোর প্রতি পশ্চিমা সহায়তা কমতে শুরু করেছে। বাংলাদেশের উচিত এখন থেকেই বহুপাক্ষিক অর্থনৈতিক কৌশল গ্রহণ করা, শুধুমাত্র ইউরোপ আমেরিকার সাহায্যের উপর নির্ভরশীল না থেকে এশিয়ার অন্যান্য দেশ, বিশেষ করে চীন, ভারত, মধ্যপ্রাচ্য এবং জাপানের সঙ্গে উন্নয়ন সহযোগিতা বাড়ানোর পদক্ষেপ নেওয়া উচিত। এছাড়াও অভ্যন্তরীণ অর্থনৈতিক ব্যবস্থাপনাকে আরো শক্তিশালী করা জরুরি। প্রবাসী আয়, বৈদেশিক বিনিয়োগ এবং উৎপাদন খাতের সম্প্রসারণের মাধ্যমে বাংলাদেশ যদি অর্থনৈতিক স্বনির্ভরতা বাড়াতে পারে, তবে বিদেশি অনুদান কমলেও দীর্ঘমেয়াদে তেমন কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। সুইস সরকার তার বাজেট কাটছাঁটের সিদ্ধান্তকে শুধুমাত্র অর্থনৈতিক কারণ বলে ব্যাখ্যা করলেও এর দীর্ঘমেয়াদী প্রভাব বাংলাদেশকে ভাবিয়ে তুলবে। উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশের বৈশ্বিক অবস্থান এখনো শক্তিশালী হলেও ভবিষ্যতে এমন সহায়তা কমে গেলে তার দীর্ঘমেয়াদী কূটনৈতিক ও অর্থনৈতিক ফলাফল কেমন হবে তা গভীরভাবে পর্যবেক্ষণ করা দরকার। বাংলাদেশের উচিত এই পরিস্থিতিকে রাজনৈতিক ও কূটনৈতিকভাবে মোকাবিলা করা, যাতে আন্তর্জাতিক মহলে দেশের ভাবমূর্তি ও অর্থনৈতিক স্বার্থ রক্ষা করা যায়। ভবিষ্যতে উন্নয়ন সহযোগিতার ক্ষেত্রে বহুমুখী কৌশল গ্রহণ করাই হবে টেকসই সমাধান। ছাত্ররা যদি কখনো নির্বাচনে যায়, আমরা এই নির্বাচনকে বয়কট করে দেব। দেশে 12 কোটি জনসংখ্যা আন্দোলন সংগ্রাম করবে, আমরা আমাদের হক আদায়ের জন্য আমরা রাজপথে আসবো। আওয়ামী লীগ বাদ দেবে, বিএনপির সাপ আছে, জামাতের এ আছে, আঙ্গিক সঙ্গীতে যারা কথা বলতেছে এরা ছাত্রও নেই, এরা এদেশের সুস্থ মস্তিষ্কের একটা নাগরিকও নেই। গরিবের অধিকার গরিবকে ফেরত দিতে হবে। ছাত্ররা যদি কখনো নির্বাচনে যায়, সেই নির্বাচনটাকে আমরা দেশের, আমরা যারা অভিভাবক আছি ছাত্রদের, আমরা এই নির্বাচনকে বয়কট করে দেব। কারণ আমাদের সন্তানদেরকে অস্ত্রের মুখে, ইট, ফাটকেল, লাঠি, চল, ঘুষির এর আঘাতে একটা সিঙ্গাড়া আর একটা লাল চা আর গলিতে দাঁড়ায় করে একটা সিগারেট খাইয়ে আমার সন্তান 5 বছর জেল কাটবে, বারবার কোর্টে হাজিরা দেবে, এটা তো আমি মানে নেব না। একজন সচেতন নাগরিক হয়ে তো মানে নেব না। আমাদের যারা এই সরকার হাঁটানোর পক্ষে ছিল এবং যারা আসছে আপনার কুটার পক্ষে ছিল, এটা 2 শ্রেণী হয়ে গেছে। এখন এক শ্রেণী যারা বাসায় চলে গেছে, কলেজ ক্যাম্পাসে ফিরে গেছে, পড়াশোনা করতেছে, এরাই আসছে ওই সেই কোটা আন্দোলনের সাধারণ ছাত্র। আর যারা এখন এই রাজনৈতিক দল গঠন করতেছে, আওয়ামী লীগ বাদ দেবে, বিএনপির সাপ আছে, জামাতের এ আছে, বিভিন্ন আঙ্গিক সঙ্গীতে যারা কথা বলতেছে, এরা ছাত্রও নেই, এরা এদেশের সুস্থ মস্তিষ্কের একজন নাগরিকও নেই। এদের নেশা হয়ে গেছে টাকা, এদের নেশা হয়ে গেছে প্যারাডো গাড়ি, এদের নেশা হয়ে গেছে মার্সিডিজ, এদের নেশা হয়ে গেছে বৈদেশিক মুদ্রার, এদের নেশা হয়ে গেছে বৈদেশিক ভ্রমণের। এখন এরা আমাদের দেশ থেকে, আমি সচেতন নাগরিক কিনা বলতে পারি না, কিন্তু আমার নৈতিক দৃষ্টি থেকে মনে হয় যে এরা এখন দেশের ক্ষতি করতেছে। ভাই দেখেন, বর্তমানে আমাদের অবস্থা খুবই খারাপ, দুঃখজনক একটা বিষয়। আমরা বিগত দিন ধরে পায়ে চালিত যে সকল রিক্সাওয়ালারা আছি, আমাদের জীবনযাপন খুবই কষ্টের সাথে যাচ্ছে। মানুষের দৈনন্দিন জীবনে যে দ্রব্যমূল্য লাগে, এই দ্রব্যমূল্যের ভিতরে কিছুটা মালের দাম এরকম যে সস্তায় পাওয়া যাচ্ছে, আর কিছুটা মাল এরকম যা 3টে মাল কিনতে গেলে আমাদের সারাদিনের পারিশ্রমিক যে টাকা, এই টাকায় কুলাচ্ছে না, আমরা পাচ্ছি না। কারণ সংসারে একজন আয় করা লোক, 5 জন খাওয়ানো লোক। এখন 5 জন মানুষের মুখে ভাত তুলে দিতে গেলে ওই একজন লোকের বুকে মাটি ঠেকে যাচ্ছে। আমাদের এখান থেকে যে ভাড়াটা 60 টাকা ছিল, সেই ভাড়াটা এখন পাবলিক 30 টাকা 40 টাকার বেশি বলে না। সবাই অটো গাড়ি তলাশ করে এবং অটো গাড়ির একটা সিন্ডিকেট হয়েছে। এরা এই 5 আগস্টের পরে মোটে না হলেও 1 লক্ষ গাড়ি, নতুন গাড়িরা তৈরি করেছে। এদের সংখ্যা বাড়ানোর জন্য দিন আগে রাস্তার থেকে ভিখারি ধরে নিয়ে আসে হাইকোর্টের সামনে মানববন্ধন করালো যে আমরা প্রতিবন্ধী, আমাদের রাস্তায় চলার জন্য সুযোগ দিতে হবে। আপনারা সবাই এইটা পরীক্ষা করেন, ওরা সঠিকভাবে কেউ প্রতিবন্ধী না, ওরা রাস্তার ভিখারি ছিল। ওদেরকে 500 টাকা 1000 টাকা করে দিয়ে ওই দিন মানববন্ধনে হাজির করানো হয়েছে এবং তারপরে কেউ আর এই অটো রিক্সা চালায় না। ওই দিন শুধুমাত্র রিক্সায় চলে আসছে। হাইকোর্টের সামনে আমরা দেখেছি তাদেরকে এখনো অনেক জায়গায় ভিক্ষা করতে দেখি। এখন আমাদের পায়ে চালিত যে সকল রিক্সাওয়ালারা আছে, আমাদের তো কেউ অভিভাবক নাই, আমাদের গ্যারেজ মহাজনদের সেরকম কোনো অ্যাবিলিটি নাই যে আমাদেরকে নিয়ে আন্দোলন সংগ্রাম করবে। এবং আমরা যে আন্দোলন করব, যা খাই আমাদের ঘরে তো সেই দিনের আন্দোলন যেদিন করবো ওই দিনের খাবারই থাকে না। আমরা কিভাবে আন্দোলন করবো? এখন মোদী সাহেব বলতে তুমি একটা ফাইজলামি বাদ দাও, তুমি এগুলো ভেবে করতেছো। 2024 সাল তো গেছে, এবার 2025 সাল আছে। এখন তুমি যদি বাংলাদেশের সম্পর্ক ঠিকঠাক না করো, এই যে একটা ভদ্রলোক বসে রয়েছেন, ইহাতেই ভদ্রলোক ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, এরা হাই হ্যালো বলো না, থ্যাংক ইউ বলো না, কিছু বলো না, গোসা করে পাশা ঘুরে বসে দিছো। তাদের দেশের মেহমানদেরকে তুমি আইনা ওখানে রেখে দিয়েছো, এই মেহমানরা ফেরত দাও না। তো এইসব নাটক ফাটক রাখো, বুঝছো? এই মেহমান দুই একটা যদি জয় বাংলা হয়ে যায় না, এটা তো তোমার কিছু যায় আসে না, বাংলাদেশে তেমন কিছু যাই পাইবো না, আর আমার তো কিছু যায় আসেই না। বরঞ্চ এগুলো বাদ দাও, বুঝছো? ব্যবসা
বাণিজ্যের কথা চিন্তা করো, ধান্দার কথা চিন্তা করো, পয়সার কথা চিন্তা করো। এই জন্য তাড়াতাড়ি বলছে যে লগে লগে গিয়ে বাংলাদেশের সাথে মিটমাট করো। এই $11 বিলিয়ন ব্যবসা, এটা কিন্তু দুনিয়ার কোনো দেশের সাথে ভারত করে না। বছরে $11 বিলিয়ন ব্যবসা দুনিয়ার কোনো দেশের সাথে ভারত করে না, শুধুমাত্র একমাত্র বাংলাদেশের সাথে করে। এবং বাংলাদেশের পলিটিশিয়ানরা পুরো বাংলাদেশের অর্থনীতিকে জয় বাংলা করে দিয়েছে, বুঝছেন? তো ভাই আমাদের মোদী সাহেব, আমাদের মাননীয় তত্ত্বাবধায়ক সরকার প্রধান, ইন্টারিম গভর্নমেন্টের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে শুভেচ্ছা বার্তা পাঠাইছে ভাই, শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে। মানে থ্যাংক ইউ। তারপরে আর অনেক কথাবার্তা আছে না, শুভেচ্ছা বার্তা কি থাকে শুভেচ্ছা বার্তা? আমার তো ভাই জীবনে কেউ শুভেচ্ছা বার্তা পাঠায়নি। কি থাকে এগুলি বলে থাকে, থ্যাংক ইউ, আল্লাহ তোমার ভালো করুক, তারপর খেয়ে দিয়ে ভালো থাকো, তাই না, তোমার উন্নতি কামনা করি, তুমি বেহেস্তে যাও, এগুলি তো শুভেচ্ছা কামনা। তো এরকম একটি চিঠি আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে পাঠাইছে। কে পাঠিয়েছে ভাই? অত্যন্ত বিতর্কিত বাংলাদেশে, মানে অত্যন্ত বিতর্কিত একজন ব্যক্তি বাংলাদেশে, সেটা হলো নরেন্দ্র মোদী সাহেব পাঠিয়েছে। তো নিঃসন্দেহে নরেন্দ্র মোদী সাহেব যে কষ্ট করে এই চিঠিটা পাঠাইছে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে, এর জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। সে ভাই আমার শত্রু হোক মিত্র হোক, তাকে নিয়ে হাজার সমালোচনা করি, সেটা ভিন্ন কথা, কিন্তু যদি কোনো ভালো কাজ করে থাকে তাহলে সেটারও প্রশংসা করা উচিত, মানুষ হিসেবে আমি সেটা মনে করি। তো এখন এই ঘটনা কেন ঘটলো এই ঘটনা? তো ভাই আমরা শুভেচ্ছা বিনিময় তো করে ফেলাইছে, নববর্ষের শুভেচ্ছা বিনিময় করে ফেলাইছে কত, ওই ডিসেম্বর মাসের 30 তারিখ অ্যাডভান্স ওই আমাদের ফ্যান ফলোয়ার যাদের আছে সবাইকে আমরা নববর্ষের শুভেচ্ছা দিয়েছি ডিসেম্বর মাসের 30 তারিখ 31 তারিখে, আর যারা বাদ পড়ছিল তাদেরকে জানুয়ারি মাসের 1 তারিখে দিয়েছি। কিন্তু ভাই আজকে তো জানুয়ারি মাসের 29 তারিখ, আর নরেন্দ্র মোদী শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন, এই থ্যাংক ইউ লেটার পাঠিয়েছেন হলো 27 তারিখে। তো 27টা দিন নরেন্দ্র মোদী কেন চুপতে পারলো, আর এরকম একটা বাসি শুভেচ্ছা পত্র কেন পাঠাতে দরকার হলো? পাঠায়নি। তো এখন ঘটনা এখানে একটা ঘুরছে, যেটা তো আপনারা বুঝবেন কেমনে? আপনারা তো ভাই নিউজ পেপার খুলে টুলে দেখেন না, ইন্টারন্যাশনাল নিউজ টিউজ এগুলো পড়েন না, আপনারা খালি ওই যে কিছু ইউটিউবার আছে এদের ভিডিওটি নিয়ে দেখেন। তো এখন এর ভিতরে কাহিনী হয়েছে, আমাদের যে ডোনাল্ড ট্রাম্প সাহেব যে ওভাল অফিসে গেল না জানুয়ারি মাসের কত তারিখে, জানুয়ারি মাসের 21 তারিখে আমাদের ডোনাল্ড ট্রাম্প ওভাল অফিসে গেল, মানে গদ্দিতে বসলো, অফিসিয়ালি আমেরিকা প্রেসিডেন্ট হিসেবে গদ্দিতে গিয়ে বসলো। তো তখনই কিন্তু উনি একটা কথা বলছে, উনি তো বহুত আলোচিত সমালোচিত আমাদের ডোনাল্ড ট্রাম্প সাহেব, আমি তো একের পর এক ভিডিও করে পাঠাই ফেলাইতেছি, তো ওই প্রসঙ্গে যাচ্ছি না। তো উনি কিন্তু একটা কথা বলছে গদ্দিতে বসার পর, মোদী সাহেবের সাথে যখন প্রথম ফোন আলাপ হয়েছে, গদ্দিতে বসার পরের ঘটনা, আগে না। তো সেটা হলো মোদী সাহেব কি বলছে, মোদী সাহেব সব ঠিকঠাক আছে, তুমি যে ব্রিক্স করতেছো আমার বিরুদ্ধে গিয়ে, আমার ডলারের এগেইনস্টে গিয়ে ব্রিক্সের দাঁড় করাইতেছো, বন্ধ করে এগুলো বন্ধ করে, এগুলো হবে না। আর দ্বিতীয় যে জিনিসটা তোমাকে করতে হবে সেটা হলো এই দক্ষিণ এশিয়াতে কি দক্ষিণ এশিয়াতে সব কি হইতেছে, আমি কিন্তু সব খবর রাখি। এটা আমাদের ডোনাল্ড সাহেব বলছে মোদী সাহেবকে, আমি কিন্তু সব খবর রাখি দক্ষিণ এশিয়াতে কি হইতেছে, সাউথ এশিয়াতে কি হইতেছে। এখন সাউথ এশিয়াতে কি হইতেছে এই কথা বললে প্রথমে আসলে বাংলাদেশের কথা, কারণ গত 6 মাস 1 বছরে সাউথ এশিয়ার মধ্যে ঘটে যাওয়া সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা এবং সবচেয়ে আলোচিত ঘটনা, মর্মান্তিক ঘটনা, সেটা ঘটেছিল বাংলাদেশ এবং ইন্ডিয়াকে ঘিরে। তো সে কি কারণে, তো বাংলাদেশের যে ডিক্টেটর ছিল শেখ হাসিনা, ও তার বিরুদ্ধে সংগ্রাম কইরা ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে আমরা কি করলাম, অগস্ট মাসে শেখ হাসিনাকে কি করলাম, দেশ থেকে বের করে দিলাম, বা শেখ হাসিনা দেশ থেকে চলে গেল। এখন চলে গেছে তো ভালো কথা, আর শেখ হাসিনা যাওয়ার জায়গা পায়নি। আরে ভাই মিডল ইস্টের এত দেশ আছে, ইউরোপ আমেরিকার এত দেশ আছে, ওই সব জায়গায় গেলে কিন্তু কাহিনীটা এত হতো না। কিন্তু ভাই আমাদের বুকে আমার লাগছে, বুঝছেন, একেবারে বুকের ভিতরে লাগছে যখন দেখছি এই শেখ হাসিনাকে আশ্রয় দিচ্ছে আবার এলো ইন্ডিয়া, তার মানে নরেন্দ্র মোদী সাহেব। তো যার ফলে এমনি ইন্ডিয়ার সাথে বাংলাদেশের একটা ঝামেলা চলতেছে। এর ভিতরে বাংলাদেশের মানুষের দৃষ্টিতে এই লোকটাকে, এই মহিলাটাকে যখন ইন্ডিয়া সরকার আশ্রয় দিয়েছে, তখন তো বুঝতে পারছেন বাংলাদেশের মানুষের মন ভেঙে গেছে। এখন এটা আমি বলতেছি না, বাংলাদেশের মানুষের যে ফিলিং, যা পত্র পত্রিকায় নিউজ যেরকম দেখতেছে, এটা তাদের ফিলিং অনুযায়ী আমি কথা বলতে পারি যে শেখ হাসিনা ম্যাডামকে নরেন্দ্র মোদী যখন তার রাজপ্রাসাদে আশ্রয় দিয়েছে, তখন বাংলাদেশের মানুষ মন ভেঙে গেছে। এবং যতটুকু আস্থার ভরসা ছিল নরেন্দ্র মোদীর উপর একজন সরকার প্রধান হিসেবে, কিন্তু মানে সেটা সব তছনছ হয়ে গেছে। এখন খেয়াল করেন, বাংলাদেশকে কিন্তু খায়া ফেলানোর জন্য পার্শ্ববর্তী দেশ আমাদের এই ইন্ডিয়া একটা বৃহৎ দেশ, এটা স্বীকার করতে হবে, পৃথিবীর সবচেয়ে জনবহুল একটা দেশ, 140 কোটি মানুষ। বুঝলাম না, কিছুদিন আগে তো শুনছিলাম 135-36 কোটি, তো কেমনি করে আরো 4 কোটি বেড়ে গেল, বুঝি না। তো যাই হোক, 140 কোটি মানুষ নিয়ে পৃথিবীর সর্ববৃহৎ একটা দেশ হলো, মানে জনসংখ্যার দিক থেকে আর কি, এই ভারত। তো এখন ভারতের আশেপাশে যে দেশগুলো আছে সেগুলো খুবই ছোটখাটো, একটা শুধুমাত্র আছে পাকিস্তান, সে যেটাকে ভারত গণায় ধরে, আর বাকিগুলোর সাথে অত্যন্ত তুচ্ছতা ছিল আচরণ করে, এবং এদেরকে খাইয়ে দেওয়ার জন্য যা যা করণীয় দরকার ভারত সেগুলো করে। এখন একদিক দিয়ে চিন্তা করলে এটা ভালো, কারণ মোদী সাহেব যা করছে তা দেশের জন্য করছে, কিন্তু আরেক দিক দিয়ে চিন্তা করলে এটা খুব অন্যায়। ভাই দেশের জন্য করবেন ভালো কথা, কিন্তু বেইনসাফি এগুলো তো করতে পারেন না, আপনি এই যে একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই, এটি সালে আমাদের যে পলিটিশিয়ান আছে না, তাদেরও দোষ আছে, বুঝছেন, আমাদের পলিটিশিয়ানদের দোষ আছে। একটা ছোট্ট স্ট্যাটিস্টিক্স আমি আপনাদেরকে দেখাই। এই যে 2024
2024 সাল, আজকে কত 2025 সালের 29 তারিখ নাকি, 29 দিন আগ পর্যন্ত 2024 সালের পুরো টেনিওর ওইখানে বাংলাদেশে ইন্ডিয়া মাল বাংলাদেশ থেকে ইন্ডিয়া কি পরিমাণ মাল কিনছে জানেন? লুঙ্গিটা একটুখানে টাইট করে বসেন, বুঝছেন? যেটা আমি বলতে চাচ্ছি না, আপনাদের লুঙ্গি গিলা হয়ে যাবো, বুঝছেন? আপনাদের লুঙ্গি গিলা হয়ে যাবো, সেটা লুঙ্গিটা একটু টাইট করে বসেন, তারপরে শোনেন বাংলাদেশ থেকে কি পরিমাণ মাল ইন্ডিয়া নিয়ে গেছে। মাল কিনছে কত টাকা? $22 মিলিয়ন মাল কিনছে। বাংলাদেশে ইন্ডিয়া কত মিলিয়ন ডলার মাল কিনছে? $22 মিলিয়ন মাল কিনছে। হাততালি দেন এখন, হাততালি দেন। বাংলাদেশ মাল যাচ্ছে, এবং এই বেচা কেনার ভিতরে যা আছে উল্লেখযোগ্য হলো ম্যারিন আইটেমস, ম্যারিন প্রোডাক্ট। তো ম্যারিন আইটেমস, ম্যারিন প্রোডাক্ট কি? ওই যে সামুদ্রিক যত মাছটা আছে এগুলো আছে না, ওই লিস্ট পাঠান না, ওই এর ভিতরে এটা হলো উল্লেখযোগ্য। আর বাকি কিছু খুচরা মুচরা আছে, তো এগুলো মিলে টাইনা টিনা কত মিলিয়ন হয়? টাইনা টিনা 22 মিলিয়ন হয়। তো ভাই 22 মিলিয়ন হয়, তাহলে বিরাট গর্বের ব্যাপার। কি বলেন ভাই? পাঠাইছি তো। আরে কে বলে আমি ইন্ডিয়াতে আমরা মাল পাঠাই না, খালি ইন্ডিয়া বলে আমাদের কাছ থেকে কিনে? কে বলে এটা মিয়া? তাহলে আমার কাছে ধরে নিয়ে আইন, $22 মিলিয়ন মাল বেচছি আমি ইন্ডিয়ার কাছে, বাড়ি ধরে এটা। আচ্ছা, আস্তে আস্তে পরের কাহিনীটা আমি আপনাদেরকে বলি, এর জন্য বলছিলাম আপনাদের লুঙ্গি গিলা হয়ে যাবে, বুঝছেন? এবং বাংলাদেশ ইন্ডিয়া বাংলাদেশে এক্সপোর্ট করে কত মিলিয়ন ডলার জানেন? তো $22 মিলিয়ন যেহেতু বাংলাদেশ থেকে মাল কিনে নিয়ে গেছে, তো মিলিয়নই তো হিসাব হওয়ার কথা, কমন সেন্স। তো কত মিলিয়নের মাল এখন বাংলাদেশে পাঠায় ইন্ডিয়া, তো সেটা একটু বলে দিই। মিলিয়ন, বিলিয়ন বলেন, বিলিয়ন। কত বিলিয়ন? 11 বিলিয়ন মার্কিন ডলারের মাল সামাল কি করে ইন্ডিয়া বাংলাদেশে পাঠায়। তো এখন চিন্তা করেন 11 বিলিয়ন মার্কিন ডলার, 11 বিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশে মাল পাঠায়, আর আমরা এগুলো কিনি। এই 11 বিলিয়ন ডলার এগুলো টাকা না রে ভাই, যে বাংলাদেশ ব্যাংকে ভেবে ছাড়া পাবেন, এগুলো চলে যায় এগুলো ভারতে। এখন এটা তো শুধু ট্রেড ইমব্যালেন্স না, এটা তো ভাই একটা বিরাট ভয়ঙ্কর ঘটনা, এক দেশের সাথে আরেক দেশের ভয়ঙ্কর একটা ব্যাপার। এখন এমন কি ঘটলো বাংলাদেশে, যে কিনা ইন্ডিয়া থেকে আমরা আনি হলো প্রায় 11 বিলিয়ন ডলারের মাল, আর বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে যায় মাত্র $22 মিলিয়ন মাল। এটা কেমনে ঘটলো, কেমন হয়েছে, বুঝছেন? এ তো বিরাট একটা আতঙ্কের বিষয়। তো এখন এই আতঙ্কের যে সুযোগটা তৈরি হয়েছে, সেটা হলো আমাদের দেশের অর্থনীতিকে ধুলায় মিশে দেওয়ার জন্য, মাটির সাথে মিশে দেওয়ার জন্য, ধ্বংস করে দেওয়ার জন্য আমাদের পলিটিশিয়ানরা যা করা দরকার, ইন্ডিয়া যা করতে চাইছে, এখন তারা তাদের দেশের স্বার্থের জন্য করছে, তাদের দেশের জন্য ভালো হয়েছে, বিলিয়ন ডলার তারা আমাদের কাছ থেকে নিয়ে গেছে। কিন্তু আমাদের দেশের পলিটিশিয়ানরা তো আর দেশের মানুষের কথা চিন্তা করেনি, দেশের কথা চিন্তা করেনি। তো যার ফলে তারা ওইখান থেকে কিছু দুর্নীতি করে লুটপাট করছে। ওই বিভিন্ন কন্ট্রাক্ট সাইন যখন হয়েছে, এই ধরনের অ্যাসাইনমেন্টে আপনার এক্সপোর্ট ইম্পোর্টের বিভিন্ন কন্ট্রাক্ট যখন হয়েছে, তখন হয়তো দেখা যাবে কোটি কোটি টাকা দিয়ে আমাদের যে ডিপ্লোমেটরা ছিল, আমাদের যে পলিটিশিয়ানরা ছিল, তাদেরকে হয়তো বা আমি বলতে, আমি তো ভাই দেখিনি, জানি না, অনুমান করতেছে এই ইন্ডিয়ান যে পলিটিশিয়ানরা রয়েছে তারা কিনা ফেলছে, বুঝছেন? তো কিনা যদি মনে করেন বাংলাদেশের পলিটিশিয়ানদের যদি মনে করেন $10 মিলিয়ন যদি দিয়ে দেয় ঘুষ হিসেবে, যে তোমরা এগুলো নাও, এগুলো নিয়ে থাকো, $10 মিলিয়ন তোমাদের দিলাম, কিন্তু আমাদেরকে এই সুবিধাগুলো দিতে বাংলাদেশে আমরা দেদারসে মাল বেচবো। এখন $10 মিলিয়ন পলিটিশিয়ানদের হাতে ধরা দিয়ে, এবং $10 মিলিয়ন দিয়ে যদি আমাদের পলিটিশিয়ানদের ইউরোপ আমেরিকাতে বাড়ি গাড়ি করে, তো বাস তারা তো ভাই বহুত ভালো আছে, দেশ তো গায়া। আর তখন তারা কি করছে, $10 মিলিয়ন এগেইনস্টে এই যে 11 বিলিয়ন মার্কিন ডলার বললাম, 11 বিলিয়ন মার্কিন ডলার ব্যবসা করে প্রতি বছর এখান থেকে নিয়ে গেছে, বছরের পর বছর। এখন এটা তো ভাই খুবই বেইনসাফি একটা ব্যাপার, এটা তো ভাই খুবই বেইনসাফি একটা ব্যাপার। এখন ইন্ডিয়া যদি একটা সততার পরিচয় দিত, আমাদের পলিটিশিয়ানরা, বুঝলাম আমাদের পলিটিশিয়ানরা আমাদের সাথে বেমানি করছে, কিন্তু ভাই চাইলে তো ইন্ডিয়ান নরেন্দ্র মোদী সাহেব, উনি তো প্রায় 3 বারের প্রধানমন্ত্রী, তাই না? তো চাইলে তো নরেন্দ্র মোদী সাহেব একটুখানি সুনজর দিতে পারতো। আমরা আমাদের পলিটিশিয়ানদের সারাদিন বৈক্য ভাই বানানো নিতে পারবো না। আমাদের পলিটিশিয়ানদের সারাদিন হাত পা মেলা যদি যায় না, মাঝে বৈশা যদি অভিশাপও দেই, বকাও দেই, বকিও সারাদিন বকা খায় তারা প্রতিদিন, কিন্তু তারপরে ভাইরা মানুষ হবে না ভাই, আমাদেরকে একেবারে রাস্তায় নামে দিয়ে গেছে। কিন্তু ভাই নরেন্দ্র মোদী সাহেব, আপনি তো ভাই একটা বড় ভাইয়ের মতো, মান আছে, সম্মান আছে, অর্থ আছে, বৃত্ত আছে, আন্তর্জাতিক পলিটিক্স আপনার একটা অবদানও আছে, অবশ্যই সেটা স্বীকার করতে হবে। তো আপনারা তো ভাই একটুখানি হেল্প করতে পারতেন আমাদের, আপনারা তো আমাদেরকে একটু হেল্প করতে পারতেন। এখন আমাদের পলিটিশিয়ানদের এই ইসের কারণে, করাপশনের কারণে আপনি তো ভাই পুরো ফায়দাটা নিয়ে নিয়েছেন, আমাদের দেশটাকে পুরো ধ্বংস করে দিয়েছেন। $11 বিলিয়ন আমাদের দেশে এলেন, আর আমাদের দেশে রাখছেন ঘোড়ার ডিম, মাত্র $22 মিলিয়ন জিনিসপত্র নিয়ে যান। তো এখন আসেন হলো মোদী সাহেবের সেই পুরনো ঘটনাতে। তো মোদী সাহেব 27 দিন পর এখন এই ইয়েকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে কেন শুভেচ্ছা বার্তা পাঠালো, এই কাহিনীটা বলতে গিয়ে আমার এতগুলো কথা বলতে হলো। আপনি তো মনে করেন ভাই মূল প্রসঙ্গ থেকে সরে গিয়ে ভাই বক করি, গুসা লাগে, বুঝছেন? গুসা লাগে। আপনারা তো অনেক কিছু বুঝেন না, কি আর করুন, বুঝে বলতে হয়, তো যার ফলে এত কথা বলতে হয়। তো এখন নরেন্দ্র মোদী যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে, 2024 সাল তো গায়ে, এবার 2025 সাল আসছে। এখন $11 বিলিয়ন ব্যবসা তো এখন নরেন্দ্র মোদীকে করতে হবে। এই $11 বিলিয়ন উপর তো মোদীরও জিডিপি নির্ভর করে। মোদী সাহেবের দেশ ভারতের জিডিপিও তো নির্ভর করে এই $11 বিলিয়ন, তো সেটার ভিতরে অন্তর্ভুক্ত। যার ফায়দা শেষে বুঝে ব্যবসা বাণিজ্যের কি হবে।
ব্যবসা বাণিজ্যের কি হবে? তো এর জন্য আমাদের ডোনাল্ড ট্রাম্প মোদী সাহেবের সম্ভবত ফোন দিয়ে বলছে যে দেখো তুমি যে এই আকাম লাগিয়ে রাখছো বাংলাদেশের সাথে এই আকাম বাঁধায় রাখছো, এখন বাংলাদেশের সাথে কিন্তু যে ব্যবসা করো তার চেয়ে তুমি বাংলাদেশের সাথে যে পরিমাণ ব্যবসা করো সেই পরিমাণ ব্যবসা কিন্তু আমেরিকার সাথেও করো না। আমেরিকার সাথে ইন্ডিয়ার ব্যবসা হলো $7 বিলিয়ন। তো এখন মোদী সাহেব বলছে যে তুমি এটা ফাইজলামি বাদ দাও, তুমি যেগুলো ভেবে করতেছো 2024 সাল তো গেছে, তাই না, এবার 2025 সাল আছে। এখন তুমি যদি বাংলাদেশের সম্পর্ক ঠিকঠাক না করো, এই যে একটা ভদ্রলোক বসে রয়েছে, নিহাতি ভদ্রলোক ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, এটা হাই হ্যালো বলো না, থ্যাংক ইউ বলো না, কিছু বলো না, গোসা করে পাশা ঘুরে বসে রয়েছো। তো তাদের দেশের মেহমানকে তুমি আইনা ওখানে রেখে দিয়েছো, এই মেহমানরা ফেরত দাও না। তো এইসব নাটক ফাটক রাখো, বুঝছো? এই মেহমান টেহমান দুই একটা যদি জয় বাংলা হয়ে যায় না, এতে তোমার কিছু যায় আসে না, বাংলাদেশে তেমন কিছু যাই পাইবো না, আর আমার তো কিছু যায় আসেই না। বরঞ্চ এগুলো বাদ দাও, বুঝছো? ব্যবসা বাণিজ্যের কথা চিন্তা করো, ধান্দার কথা চিন্তা করো, পয়সার কথা চিন্তা করো। এই জন্য তাড়াতাড়ি বলছে যে লগে লগে গিয়ে বাংলাদেশের সাথে মিটমাট করো। এই $11 বিলিয়ন ব্যবসা, এটা কিন্তু দুনিয়ার কোনো দেশের সাথে ভারত করে না। বছরে $11 বিলিয়ন ব্যবসা দুনিয়ার কোনো দেশের সাথে ভারত করে না, শুধুমাত্র একমাত্র বাংলাদেশের সাথে করে। এবং বাংলাদেশের পলিটিশিয়ানরা পুরো বাংলাদেশের অর্থনীতিকে জয় বাংলা করে দিচ্ছে, বুঝছেন? তো যে মেহমান তোমার এখানে রাখছে, এই মেহমান যদি জয় বাংলা হয়ে যায়, তোমার কিছু নাই, আমার কিছু যায় আসে না, বুঝছো? ধান্দা চিন্তা করো, ব্যবসাটা ধরে রাখো, কয়েকটা বছর চালাও। কারণ যে তোমার জন্য যে দেখো নতুন ফ্যালকন প্লেন, ঠিক আছে, তারপরে নতুন জেট প্লেন এগুলো আমরা বানায় টানায় রাখছি, এগুলো তো কিনতে হলে তোমার তো পয়সা লাগবে, তাই না? ওদিকে চায়না তোমার দিকে কেনে জানি তাকায়, আর ওদিকে পাকিস্তান শুনতেছি কি বলতেছে তোমার উপরে, বলে কি ফালাইবে না ফালাইবে, বুঝছো? তো এখন নিজের দেশকে আগে সুরক্ষা করে, এদের পয়সা লাগে, বুঝছো? চায়নার হাত থেকে বাঁচার জন্য, পাকিস্তানের হাত থেকে বাঁচার জন্য পয়সা লাগে। তো বাংলাদেশের সাথে যে ঝামেলা আছে মিটাও, কে জয় বাংলা হয়ে যাবে, তোমার মেহমান যদি জয় বাংলা হয়েছে তো ভাই এটার সাথে আমাদের কিছু নেই, আমাদের দরকার পয়সা। ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে গিয়ে তাড়াতাড়ি করে শুভেচ্ছা বার্তা পাঠাও, যদি সময় পাও তাহলে তাড়াতাড়ি বাংলাদেশে যাও, গিয়ে একটা কমপ্লিমেন্টারি একটা মিটিং করো, বাইলেটারাল একটা মিটিং করো, কথাবার্তা বলো, এগুলো বাতচিত আগে বাড়াও, ব্যবসাটাকে ঠিকঠাক রাখো, ধান্দার কথা চিন্তা করো। তো এইরও পুরো কাহিনী। তো এইসব জিনিস হঠাৎ যখন মোদী সাহেবের মাথায় আসছে, তো মোদী সাহেব কথা তো সত্যি যে মেহমান সে রেখে দিয়েছে, এই মেহমান তার কি উপকার আসবে, কবে আবার এই মেহমান রিইনস্টেট হইবে, মানে পুনর্বহাল হবে, বাংলাদেশের কোনো গ্যারান্টি নাই। 2 বছর হইতে পারে, 20 বছর লাগতে পারে, 2 বছর লাগতে পারে, 20 বছর লাগতে পারে, আর ততদিনে তো ইন্ডিয়া জয় বাংলা হয়ে যাবে, ইন্ডিয়ার অর্থনীতি জয় বাংলা হয়ে যাবে। তো এর জন্য তাড়াতাড়ি করে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সাথে মিটমাট করে ফেলাইতেছে। এই হলো অভ্যন্তরীণ ঘটনা। একজন নেটিজেন হিসেবে, একজন ব্লগার হিসেবে, যে পরিমাণ পত্রপত্রিকা আমি স্টাডি করেছি, যেসব রিসার্চ রেকর্ড আমি দেখেছি, এই সব দেখে আমার কাছে পুরো ঘটনাটা এমনি মনে হয়েছে শুধুমাত্র এইসব অর্থনীতির কারণে। এটা সাধারণ কোনো ব্যাপার না, বিশাল একটা ব্যাপার। ইন্ডিয়ার টোটাল অর্থনীতিটা এই $11 বিলিয়ন উপর আমি তো বলতে পারি মানে মোটামুটি ভাবে ভয়ঙ্কর ভাবে নির্ভরশীল। এটা ছেলে খেলা না। তো যাই হোক ভাই, ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ। শেষ পর্যন্ত ধন্যবাদ দিতে আমাদের নরেন্দ্র মোদী সাহেবকেও, যে ব্যবসা করেন যাই করেন ভাই, একটু ভেবে চিন্তা করেন, গরিবের হক নষ্ট করেন না। হ্যাঁ ভাই, আমাদের পলিটিশিয়ানরা আমাদের রাস্তা নামে ছেড়ে দিয়েছে, বুঝছেন? তো আমাদের তার কিছু করার নেই ভাই, 2 হাত তুলে অভিশাপ দেওয়া ছাড়া। ভাই আপনারা আসেন, একটু এসে করেন, খাইবেন খান, কিন্তু আমাদেরকে একটু দিয়েন, বুঝছেন? আমাদেরকে একটু দিয়েন যাতে আমরাও একটু ইটি করতে পারি, বুঝছেন? এই আর কি। এটা আপনার খারাপ হবে না, মানে আপনার ভালোই হবে, এবং আপনার জন্য আল্লাহর কাছে আমরা দোয়া করবো। ভিডিও দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।